বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারির শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মৌলিক পরিসংখ্যানের সংশ্লেষণ অর্থাৎ কোরিলেশনের 4 নম্বর ক্লাস নেব। ইতিমধ্যে যে 3টি ক্লাস নিয়েছি সেই 3টি ক্লাসে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অর্থাৎ সহজ সম্বন্ধাঙ্ক আমরা বের করেছি, যেটা কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী। আবার যদি র্যাঙ্কিং করা থাকে, র্যাঙ্কিং মানে কি, যে 90 নাম্বার পেয়েছে সে প্রথম, যে 87 পেয়েছে সে দ্বিতীয়, যে 82 পেয়েছে সে তৃতীয় মানে থার্ড। এটাকে বলা হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এটাকে বলা হয় র্যাঙ্কিং। তাহলে র্যাঙ্কিং যদি করা হয় তাহলে দুটি চলকের ভিতরে সম্পর্ক আছে কিনা যেটা আমরা নির্ধারণ করি, সেটা গুণানুক্রমিক সহজ সম্বন্ধাঙ্ক বলা হয়, কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন। আমি গত ক্লাসে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন বের করেছি। তাহলে মনে রাখবা, কোরিলেশন মানে সংশ্লেষণের ভিতরে আরেকটা আছে, বাংলায় বলে গুণানুক্রমিক সংশ্লেষণ, যেটা ইংরেজিতে বলে র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনের ক্লাসটা আমি গত ক্লাসে আমি কি করেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকের 4 নম্বর ক্লাসেও আমি র্যাঙ্ক কোরিলেশনটা কি করব, বের করব। কেউ যদি মনে করো যে র্যাঙ্ক কোরিলেশনের এক নিয়মের একটা অঙ্ক দেখেছি এতে হয়ে যাবে, জি না, আমাদেরকে একই নিয়মের অঙ্ক একটু এদিক সেদিক বা আর একটু সহজ হতে পারে, কিন্তু একই নিয়মের অঙ্ক কিছু ভিন্নতা আছে। এগুলো যদি আমরা দেখে না যাই তাহলে পরীক্ষার হলে হঠাৎ নতুন অঙ্ক পাওয়ার পর প্রবলেম সলভ করতে আমরা পারবো না। আজকের ক্লাসে আমরা যেটা আলোচনা করব যে 10 জন প্রতিযোগী আছেন। কয়জন প্রতিযোগী? 10 জন প্রতিযোগী। এই 10 জন প্রতিযোগীর র্যাঙ্কিং 3 জন বিচারক অনুযায়ী নিম্নরূপ। কয়জন বিচারক অনুযায়ী? 3 জন বিচারক অনুযায়ী নিম্নরূপ। মনে করো 10 জন স্টুডেন্ট কবিতা আবৃত্তি করছে, এক্ষেত্রে বিচারক হলো 3 জন। ধরো আমি কবিতা আবৃত্তি করলাম, এই 10 জনের ভিতরে একজন বিচারপতি আমাকে 7 নাম্বার পজিশন দিলেন, আরেকজন বিচারপতি আমাকে 9 নাম্বার পজিশন দিলেন, আরেকজন আমাকে দিলেন 10 নাম্বার পজিশন। ঠিক আছে? অর্থাৎ 3 জন বিচারপতির 3টা র্যাঙ্কিং হয়ে গেল। আবার দেখো, আরেকজনের ব্যাপারে প্রথম বিচারপতি 3 নাম্বার র্যাঙ্কিং দিয়েছেন, দ্বিতীয় বিচারপতি 2 নাম্বার দিয়েছেন, তৃতীয় বিচারপতি 3 নাম্বার দিয়েছেন র্যাঙ্কিং। অর্থাৎ বিচারপতিদের র্যাঙ্কিং এর ভিতরে একই প্রতিযোগীর ক্ষেত্রে মিল থাকতে পারে, আবার মিল নাও থাকতে পারে, যেহেতু তারা আলাদা আলাদা তাদের বিচার বুদ্ধি অনুযায়ী তারা কি করছেন, মূল্যায়ন করছেন। প্রশ্নটা হচ্ছে, এই 3 জন বিচারপতির মূল্যায়নের ভিতরে কোন 2 জন বিচারপতির মূল্যায়ন কাছাকাছি, কোন 2 বিচারকের রায় কাছাকাছি, কোন 2 বিচারকের রায় কাছাকাছি, অর্থাৎ কোন 2 বিচারকের মূল্যায়নটা কি কাছাকাছি। এক্ষেত্রে আনসার হচ্ছে, যে 2 বিচারপতির র্যাঙ্ক কোরিলেশনটা বেশি, যে 2 বিচারপতির র্যাঙ্ক কোরিলেশনটা কি বেশি, সেই 2 বিচারপতির মূল্যায়নটা কাছাকাছি হবে। কারণ আমরা জানি
করিলেশনের মানটা যত বেশি হবে দুইটা চলকের ভিতরে সম্পর্ক তত কি হবে, নিকটবর্তী হবে। সেটা আমরা জানি, এটা আমাদের জানা আছে। তাহলে যে দুই বিচারপতির র্যাঙ্ক কোরিলেশনটা বেশি হবে তাদের রায়টা কাছাকাছি হবে। তাহলে এখানে আমাকে র্যাঙ্ক কোরিলেশন বের করতে হবে বিচারপতিদের। বিচারপতি কয়জন আছেন? বিচারপতি আছেন 3 জন। তার র্যাঙ্ক কোরিলেশন বের হবে R12, মানে প্রথম বিচারপতি এবং দ্বিতীয় বিচারপতির রায়ের ভিতরে সম্পর্ক। আর বের হবে R23, দ্বিতীয় বিচারপতি এবং তৃতীয় বিচারপতির রায়ের মধ্যে সম্পর্ক। আর হবে R13, প্রথম বিচারপতি এবং তৃতীয় বিচারপতির রায়ের মধ্যে সম্পর্ক। অর্থাৎ 3টা র্যাঙ্ক কোরিলেশন বের হবে এখানে। একটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় বিচারপতির র্যাঙ্ক কোরিলেশন, দ্বিতীয় তৃতীয় বিচারপতির র্যাঙ্ক কোরিলেশন, প্রথম এবং তৃতীয় বিচারপতির র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশনের ক্ষেত্রে সাধারণত আমরা ক্যাপিটাল লেটারের আর দিই। গত ক্লাসে সম্ভবত অঙ্ক করার সময় ছোট অক্ষরের আর দিয়েছি, তবে ক্যাপিটাল লেটারের আর দেওয়াটা ভালো, এটা বলে দিলাম, মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন আসো, আমাকে র্যাঙ্ক কোরিলেশন বের করতে হবে। আচ্ছা, র্যাঙ্ক কোরিলেশন বের করার সূত্রটা কি? আর ইকুয়াল টু 1 মাইনাস, আশা করি জানো। 1 মাইনাস, তারপর কত লিখতে হয়? একটা এই যে দিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 6 সামেশন ডি স্কোয়ার। 1 মাইনাস, ভুল করেছি, 1 মাইনাস ব্র্যাকেটের বাইরে 6 সামেশন ডি স্কোয়ার। 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার, এরপর একটা প্লাস দিবে 1/12 m1 কিউব মাইনাস m1। সূত্রটা কি বলেছি? 1 মাইনাস 6 দিয়ে ব্র্যাকেট দিবে সামেশন ডি স্কোয়ার, এরপর প্লাস 1/12, প্লাস কি দেবে? 1/12 ফার্স্ট ব্র্যাকেটে m1 কিউব মাইনাস m1, আবার প্লাস 1/12 m2 কিউব মাইনাস m2, এভাবে চলতে থাকবে প্রয়োজন অনুযায়ী। সেম সিস্টেম 1/12 m3 আসবে m3, তো প্রয়োজন না থাকলে লেখা লাগবে না। আর নিচে কত বসবে? নিচে বসবে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1, n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। তাহলে দেখো যে র্যাঙ্ক কোরিলেশনটা হচ্ছে সূত্র 1 মাইনাস 6 ব্র্যাকেট সামেশন ডি স্কোয়ার, এরপর প্লাস 1/12 m1 কিউব মাইনাস m1 প্লাস 1/12 m2 কিউব মাইনাস m2 ডট ডট n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। এই ডিটা কি? এই ডিটা হচ্ছে র্যাঙ্কিং এর পার্থক্য। ডিটা কি? র্যাঙ্কিং এর পার্থক্য। এখন মনে করো যে ধরো D12 মানে প্রথম বিচারপতি আর দ্বিতীয় বিচারপতির র্যাঙ্কিং এর পার্থক্য, মানে কি? R1 মাইনাস R2। D12টা কি হবে? প্রথম বিচারপতি এবং দ্বিতীয় বিচারপতির র্যাঙ্কিং এর পার্থক্য, এর মানে কি? R1 মাইনাস R2। এরপরে দেখো D23 দ্বিতীয় বিচারপতি এবং তৃতীয় বিচারপতির র্যাঙ্কিং এর পার্থক্য, R2 মাইনাস R3। ঠিক আছে? এরপরে হবে D13 প্রথম বিচারপতি এবং তৃতীয় বিচারপতির র্যাঙ্কিং এর পার্থক্য। বুঝতে পেরেছ? আমি যে এর আগের ক্লাস করিয়েছিলাম সেখানে কিন্তু
র্যাঙ্কিংটা ছিল দুটো দুটো র্যাঙ্কিং ছিল এইভাবে, এই জন্য ডি একটা বেরিয়েছে, এই জন্য এখানে 1 2 আমরা দেই নাই, দুইটা র্যাঙ্কিং এর পার্থক্য। এখন যেহেতু তিনজন বিচারক, ডি কয়টা বের হবে? তিনটা বের হবে। আর 1 2 জন্য ডি 1 2, আর 2 3 জন্য ডি 2 3, আর 1 3 জন্য ডি 1 3 বের হবে। অঙ্কটা করার আগে বলে দিচ্ছি। আর M1 হচ্ছে র্যাঙ্কিং এ পুনরাবৃত্তি। কি পুনরাবৃত্তি? পুনরাবৃত্তি মানে কি? মনে করো আমি একজন বিচারক, আমি ফার্স্ট পজিশন দুইজনকে দিয়েছি। কয়জনকে দিয়েছি? দুইজনকে দিয়েছি। আচ্ছা, তাহলে ফার্স্ট পজিশন যখন দুইজনকে দিয়েছি, এই দুইজন কয়টা পদ দখল করবে? প্রথম দুইটা পদ। প্রথম দুইটা র্যাঙ্ক হচ্ছে কত? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, ঠিক আছে। কিন্তু আসলে আমি ফার্স্ট পজিশনে কয়জনকে দিয়েছি? আমি দুইজনকে দিয়েছি। এই দুইজনকে আসলে কয়টা পদ দখল করে? দুইটা, একটা ফার্স্ট আর একটা কি সেকেন্ড পদ। তাহলে আমরা কি করব জানো? যেহেতু দুইজনকে ফার্স্ট করেছি, এই জন্য একজনকে যদি আমি এখন ধরো আমি একটা জিনিস বলি, ক্লাসে দুইজনকে ফার্স্ট করা হয়েছে, এখন দুইজনের রুল কি এক দেওয়া যাবে? দুইজনের রুল এক দেওয়া যাবে না। একজনের রুল এক হবে, আরেকজনের রুল কত হবে? 2 হবে। অর্থাৎ দুইজন দুইটা রুল কি করবে? দখল করে রাখবে। ঠিক আছে, দুইজনই ফার্স্ট, একজনকে 1 রুল দিলে আরেকজনকে 2 রুল দিতে হবে। এক্ষেত্রে তাদের র্যাঙ্কিংটা আমরা এইভাবে করি। যেহেতু দুইটা রুল দখল করেছে, র্যাঙ্কিং হবে 1.5। কত? 1.5। অর্থাৎ এখানে যে আমি যাকে ফার্স্ট দিয়েছি 1 না লিখে র্যাঙ্কিং 1.5, যাকে সেকেন্ড করেছি তাকেও কত লিখতে হবে? 1.5। তাহলে এখানে M1 যেটা হবে সেটা পুনরাবৃত্তি, মানে ফার্স্ট পুনরাবৃত্তি হয়েছে কত? 2 বার। অর্থাৎ M1 ইকুয়াল টু কত লিখতে হবে? 2 লিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে মনে করো আমি একজনকে ফার্স্ট সেকেন্ড না, এরপরে যাকে র্যাঙ্কিং করব সে কিন্তু 3 নম্বরে থাকবে। কারণ দের মানে কি? এই 1 2 গ্রহণ করেছে, এরপর যে আসবে সে 4 নম্বরে থাকবে তার র্যাঙ্কিং। আচ্ছা, এখন মনে করো যে আমার 5 নাম্বার যাকে করব, সেখানে 5 নাম্বার 3 জন হয়েছে। 5 নাম্বার কয়জন হয়েছে? 3 জন হয়েছে। তাহলে 3 জনের রুল 5 6 7 হবে। 3 জনের রুল কত হবে? 5 6 7। বুঝতে পেরেছো? 5 নাম্বার কয়জন হয়েছে? 3 জন। তাহলে এই 3 জনের রুল হবে 5 6 7। এই 3টা র্যাঙ্ক তারা গ্রহণ করবে, 5 6 7। আর তাদের র্যাঙ্কিং এ কত বসাবো? এই 5 6 7 এর গড় কত? 5 6 11 এর সাথে 18, 3 দ্বারা ভাগ করলে 6। অর্থাৎ এই 5 নাম্বারের র্যাঙ্কিং 6 দেব, যে 6 নাম্বারে আছে তারও র্যাঙ্কিং 6 দেব, যে 7 নাম্বারে আছে তারও র্যাঙ্কিং কত দেব? 6। অর্থাৎ 3 জনের র্যাঙ্কিং কত থাকবে? 6। এরপরে যে আসবে তাকে আমরা 8 নাম্বার করব। কয় নাম্বার করব? 8 নাম্বার র্যাঙ্কিং দেব। এরপরে জনকে 9 নাম্বার, এরপরে জনকে 10 নাম্বার। কথা বুঝতে পেরেছো? এই যে একটা কাল্পনিক উদাহরণ দিলাম, এই উদাহরণে আমরা দেখতে পেয়েছি ফার্স্ট কয়জন হয়েছে? 2 জন। অর্থাৎ পুনরাবৃত্তি কয়বার হয়েছে? 2 বার। M1 2, এখানে M1 2। এরপরে আমরা দেখেছি 5 নাম্বার যাকে দেব সেখানে কিন্তু পুনরাবৃত্তি হয়েছে কয়বার? 3 বার। অর্থাৎ 3 জন 5 নাম্বার পদ দখল করেছে। এর মানে রুল বসাতে হলে একজন 5, একজন 6, একজন 7। ঠিক আছে, 3 জন। তা আবার পুনরাবৃত্তি হয়েছে কত? 3 বার। তাহলে M2 3 M2 3। যদি আরো যদি পুনরাবৃত্তি হয় তাহলে সূত্র আরো বড় করব। আর পুনরাবৃত্তি যদি না হয় এগুলো লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে তোমরা দেখো আমার এখানে যে রোল নাম্বারগুলো আছে, দেখো কোনো পুনরাবৃত্তি নাই। 1 5 4 8 9 6 10 7 3 2, কোনো পুনরাবৃত্তি কি নাই?
কোনো পুনরাবৃত্তি কি নাই। ঠিক আছে, যদি পুনরাবৃত্তি থাকতো তাহলে দেখতা এখানে একটা 6 আছে, এখানে একটা কি আছে, 6 আছে। কথা কি বুঝতে পেরেছো? যদি পুনরাবৃত্তি যদি থাকতো, কিন্তু আমরা কোনো পুনরাবৃত্তি দেখি নাই, এখানেও কোনো পুনরাবৃত্তি নাই। ভালো করে দেখো, 4 3 2 9 10 5 1 8 7 6, এখানেও কোনো পুনরাবৃত্তি নাই। এর মানে এই অঙ্ক করার জন্য এগুলার কোনো প্রয়োজন নাই, এগুলার কোনো কি প্রয়োজন নাই। তাহলে দেখো তুমি আর ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই, আর ব্র্যাকেট কি দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট 6 সামেশন কত ডি স্কয়ার, 6 সামেশন কত ডি স্কয়ার, আর নিচে লিখবা n ইন্টু n স্কয়ার মাইনাস 1। অর্থাৎ যদি পুনরাবৃত্তি না থাকে সূত্রটা একেবারে ছোট হয়ে যাবে, কিন্তু পুনরাবৃত্তি যদি থাকে তাহলে 6 লিখে ব্র্যাকেট দিবা, সামেশন ডি স্কয়ার দিবা প্লাস 1/12। একবার পুনরাবৃত্তি হলে m1 কিউব মাইনাস m1, যা আরেকটা যদি পুনরাবৃত্তি হয় 1/12 m2 কিউব মাইনাস m2। আশা করি বুঝতে পেরেছো। গত ক্লাসটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আসো এখন আমরা কোন দুই বিচারকের রায় কাছাকাছি এই প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, লেখো আনসার, খাতায় লেখো আনসার, লেখো একটা ভূমিকা দিতে হবে। ভূমিকাটা কি লিখবো বলে দিচ্ছি, লেখা শুরু করো। যে দুই বিচারপতির গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক, গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক, গুণানুক্রমিক সম্বন্ধাঙ্ক। ঠিক আছে, সহসম্বন্ধাঙ্ক অথবা কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন অথবা সহসম্বন্ধাঙ্ক। সহসম্বন্ধাঙ্ক বেশি হবে সেই দুই বিচারপতির বা বিচারকের রায় কাছাকাছি হবে। তাহলে কি লিখবা, যে দুই বিচারপতির গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক অথবা কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন সবচেয়ে বেশি হবে সেই দুই বিচারপতির রায় কাছাকাছি হবে। কোন দুই বিচারপতির সহসম্বন্ধাঙ্ক বেশি তা নিম্নে তালিকা তৈরি করে বের করা হলো। ঠিক আছে, তারপর একটু লিখে রাখো, তালিকায় R1 সমান প্রথম বিচারকের র্যাঙ্কিং। ঠিক আছে, তালিকায় R1 প্রথম বিচারকের র্যাঙ্কিং, R2 দ্বিতীয় বিচারকের র্যাঙ্কিং, তালিকায় R3 তৃতীয় বিচারকের র্যাঙ্কিং। ঠিক আছে, ব্যাস। এখন আসো আমরা তালিকা তৈরি করি। আমার জন্য একটু কঠিন হবে এই জায়গাতে লেখা, চেষ্টা করছি। R1, হ্যাঁ, এখানে আর কোনো ব্যাখ্যা দেব না, কারণ আমি প্রথমেই লিখে ফেলেছি R1 প্রথম বিচারকের র্যাঙ্কিং। যদি ওই কথাগুলো যদি না লিখতাম তাহলে এখানে লিখতাম প্রথম বিচারকের র্যাঙ্কিং, নিচে R1 লিখতাম।
দ্বিতীয় বিচারকের র্যাঙ্কিং R2 লিখতাম, তৃতীয় বিচারকের র্যাঙ্কিং R3 লিখতাম। যখন আমি তৃতীয় বিচারকের র্যাঙ্কিং অথবা প্রথম বিচারকের র্যাঙ্কিং লিখতাম, তখন কলামের আয়তনটা প্রস্থ কি হয়ে যেত, বড় হয়ে যেত। কলামের প্রস্থটা ছোট করার জন্যই আগে বলে দিয়েছি R1 প্রথম বিচারকের র্যাঙ্কিং, এই জন্য শুধু R1 লিখছি, কারণ এগুলো তো ছোট ছোট লেখা। এরপর লিখছে R2 দ্বিতীয় বিচারকের র্যাঙ্কিং, এরপর R3 তৃতীয় বিচারকের র্যাঙ্কিং। আচ্ছা 10টা ঘর করি, 1 2 3 4 5 6 7 8 9 10। অনেক কঠিন, আমার নিচে জায়গা নাই। নিচে তো জায়গা নাই, বুঝতে পেরেছ? জি, প্রথম বিচারকের র্যাঙ্কিং 1, তারপর 5 4 8 9 4 8 9 1 5 4 8 9 1 5 4 8 9 6 10 7 6 10 7 3 2 3 2 কষ্ট করে লিখতে হয়েছে। 4 8 7 দ্বিতীয় বিচারকের 4 8 7 6 4 8 7 6 5 9 10 5 9 10 5 9 10 3 2 1 3 2 1 3 2 1 তৃতীয় বিচারপতি 6 7 8 1 6 7 8 1 5 10 9 5 10 9 2 3 4 2 3 4। এই আমি বিচারপতিদের র্যাঙ্কিংটা উঠালাম। একটু সূত্র লিখি আমি, 1 মাইনাস 6 সামেশন ডি স্কোয়ার n ইন্টু n স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি সূত্র, সূত্রটা মনে রাখতে হবে। এখন ডি মানে কি, ডি হচ্ছে বিচারপতিদের র্যাঙ্কিং এর পার্থক্য। বিচারপতিদের র্যাঙ্কিং এর পার্থক্য হচ্ছে কি ডি। তাহলে আমি এক কাজ করি, D12 লিখতে হবে। কেন? বিচারপতি কয়জন? 3 জন। তাহলে প্রথম আর দ্বিতীয় বিচারপতির র্যাঙ্কিং এর পার্থক্যটা আগে বের করি, D12। আমি এক কাজ করলাম, একসাথে কি করলাম, D12 স্কয়ার লিখে ফেললাম। কথা কি বুঝতে পেরেছ কেন লিখলাম? কারণ D12 লেখার পর আবার D12 স্কয়ার যদি লিখি, তাহলে দেখো এরপরে D23 স্কয়ার, এরপরে D13 স্কয়ার, অনেকগুলা কলাম হবে। এই জন্য আমি ডাইরেক্ট কি করলাম, স্কয়ারের কলামটা লিখে ফেললাম, D23 স্কয়ার। ঠিক আছে, তারপর D13 স্কয়ার। D12 স্কয়ারটা কত? D12 মানে কি, প্রথম বিচারক আর দ্বিতীয় বিচারকের র্যাঙ্কের পার্থক্য। D12 আগে বলেছিলাম, প্রথম বিচারক আর দ্বিতীয় বিচারকের র্যাঙ্কের পার্থক্য মানে R1 মাইনাস R2। R1 হচ্ছে 1, অর্থাৎ প্রথম বিচারপতি যাকে ফার্স্ট ঘোষণা করেছেন, দ্বিতীয় বিচারক তাকে চতুর্থ ঘোষণা করেছেন, ফোর্থ। তাদের র্যাঙ্কিং এর পার্থক্য কত? 1 মাইনাস 4 সমান কত? -3। পার্থক্যটা হচ্ছে -3। আমি তো বর্গ নিয়েছি না, তাহলে এটা কি হবে? +9। আমি D12 যদি কলাম করতাম তাহলে -3 লিখতাম, পরের এই কলামে আমি কি লিখবো? +9, কারণ বর্গ নিলে আর মাইনাস থাকবে না, সব প্লাস হয়ে যাবে।
যেহেতু অঙ্কটা একটু বড় আছে এই জন্য কলাম কমানোর জন্য সরাসরি বর্গ লিখে ফেললাম। আচ্ছা, তাহলে তোমরা তো বুঝতে পেরেছো d12 মানে কি r1 - r2 নিয়ে তারপরে বর্গ করব। তাহলে যে r1 - r2, 5 থেকে 8 গেলে কত? -3, বর্গ নিলে 9। 4 থেকে 7 গেলে -3, বর্গ নিলে 9। 8 থেকে 6 গেলে 2, বর্গ নিলে 4। 9 থেকে 5 গেলে 4, বর্গ নিলে 16। 6 থেকে 9 গেলে -3, বর্গ নিলে 9। 10 থেকে 10 গেলে 0, বর্গ নিলে 0। 7 থেকে 3 গেলে 4, বর্গ নিলে 16। 3 থেকে 2 গেলে 1, 1-এর বর্গ 1। 2 থেকে 1 গেলে 1, 1-এর বর্গ 1 হয়ে গেল d12 স্কোয়ার। এখন স্যার d23 স্কোয়ার বার করব। এর আগে একটু বুঝে নেই যে d23টা কি। d23 হচ্ছে দ্বিতীয় বিচারকের এবং তৃতীয় বিচারকের র্যাঙ্কের পার্থক্য। অর্থাৎ দ্বিতীয় বিচারক যাকে 4 নাম্বার করেছেন, তৃতীয় বিচারক তাকে কয় নাম্বার করেছেন? 6 নাম্বার করেছেন। তাহলে দ্বিতীয় বিচারক এবং তৃতীয় বিচারকের র্যাঙ্কের পার্থক্যটা কত? দ্বিতীয় বিচারক করেছেন 4 নাম্বার, ওই একই প্রতিযোগীকে তৃতীয় বিচারক করেছেন 6 নাম্বার, অর্থাৎ পার্থক্য হচ্ছে -2। কিন্তু যেহেতু d23 স্কোয়ার বলেছে, -2-র বর্গ হচ্ছে কত? 4, অর্থাৎ কোনো ঋণাত্মক মান থাকবে না। এরপরে আমরা আসি যে 8 আর 7, বাকিগুলো করে ফেলি, যে পার্থক্য নিয়ে কি করব? বর্গ নেব। 8 থেকে 7 গেলে 1, বর্গ হচ্ছে 1। 7 থেকে 8 গেলে -1, বর্গ 1। 6 থেকে 1 গেলে 5, বর্গ নিলে 25। 5 থেকে 5 গেলে 0, বর্গ নিলে 0। 9 থেকে 10 গেলে -1, বর্গ নিলে 1। 10 থেকে 9 গেলে কি বললাম? 12টা বাজাইছি, ভুল করছি। কত বড় ভুল! না, 8 টু 8, ঠিক তো করতেছি। 6 থেকে 1 গেলে কত? 5, 5-এর বর্গ 25। হ্যাঁ, 5 থেকে 5 গেলে 0, বর্গ 0। 9 থেকে 10 গেলে -1, -1-এর বর্গ 1। 10 থেকে 9 গেলে 1, 1-এর বর্গ 1। 3 থেকে 2 গেলে 1, 1-এর বর্গ 1। 2 থেকে 3 গেলে -1, -1-এর বর্গ 1। 1 থেকে 4 গেলে -3, -3-এর বর্গ 9। একটু সতর্ক থাকতে হবে কি জানো? আমি কিন্তু মানে d23 বার করছি, মানে r2 থেকে r3 বিয়োগ করতে করতে হঠাৎ ভুলে দেখা যাবে যে 5 থেকে 5 গেলে তো 0, 0-এর বর্গ 0 লেখার কথা, আমি ভুলে আমার চোখ চলে গিয়েছে কোথায়? 9-এ। আমি 9 থেকে এই 5 বিয়োগ দিয়ে দিয়েছি, তাহলে সাইডের বর্গ 0 লিখেছি, ভুল হয়ে যাবে। সাবধান, চোখে ভুল করতে পারে, সতর্ক থাকতে হবে। এরপরে হচ্ছে d13টা কি? d13টা হচ্ছে এই যে পরিষ্কার বলে দিচ্ছে, আমার প্রতীক বলে দিচ্ছে, প্রথম বিচারক আর তৃতীয় বিচারকের রায়ের পার্থক্য। আবার প্রথম বিচারক যাকে ফার্স্ট করেছেন, তৃতীয় বিচারক তাকে কয় নাম্বার করেছেন? 6 নাম্বার করেছেন। অর্থাৎ যে প্রতিযোগী প্রথম বিচারকের দৃষ্টিকোণ হতে ফার্স্ট হয়েছে, সেই প্রতিযোগী তৃতীয় বিচারকের দৃষ্টিকোণ হতে কয় নাম্বার হয়েছে? 6 নাম্বার হয়েছে। দুইজনের র্যাঙ্কিং এর পার্থক্য -5, বর্গ নিলে এটা কত হচ্ছে? 25। সাবধান, এখন বিয়োগ হবে এইটার থেকে এইটা। আমি যে কোনো মুহূর্তে ভুল হতে পারে, এটা থেকে এটা হয়ে যেতে পারে, চোখ সাবধান। 16। 5 থেকে 7 গেলে -2, বর্গ নিলে 4। সাবধান, এইটা হবে। আমরা ভুল করে ফেলি কিন্তু হঠাৎ এখানে চলে আসি, মানে 2 আর 3-এ চলে আসি। 4 থেকে 8 গেলে কত? -4, বর্গ নিলে 16। আচ্ছা, এরপর 8 থেকে 1 গেলে 7, বর্গ নিলে 49, মানে 49। 9 থেকে 5 গেলে 4, বর্গ নিলে 16। 6 থেকে 10 গেলে -4, বর্গ নিলে 16। ঠিক আছে। 10 থেকে 9 গেলে 1, বর্গ নিলে 1। 7 থেকে 2 গেলে
5 বর্গ নিলে 25, 3 থেকে 3 গেলে 0 বর্গ নিলে 0, 2 থেকে 4 গেলে -2 বর্গ নিলে 4। ঠিক আছে, এখন তুমি দেখো আমার সূত্রে কি আছে, সামেশন ডি স্কয়ার আছে নাকি, সামেশন ডি স্কয়ার, অথবা আমাকে কি বার করতে হবে, সামেশন ডি স্কয়ার বের করতে হবে, মানে সামেশন d12 স্কয়ার বের করতে হবে। কথা কি বুঝতে পেরেছো? তারপর সামেশন √3 স্কয়ার বার্গার, সামেশন, এগুলো আমাকে বের করতে হবে। অর্থাৎ আমাকে বের করতে হবে, এখন তো সামেশন ডি স্কয়ার বলেছে না, তাহলে আমাকে বের করতে হবে, একটা হচ্ছে ডি এর ভিতরে, একটা হচ্ছে d12 d23 স্কয়ার d13 স্কয়ার। তাহলে d12 স্কয়ার কোনটা, এটা যোগ করে নিচে লিখবো। আমি নিচে লিখলে তো তোমরা দেখতে পারবা না, বোর্ডে জায়গা হচ্ছে না, এই জন্য আমি কোথায় লিখেছি, ডান দিকে লিখেছি, তোমরা কিন্তু কলামের নিচে লিখবা। তো সামেশন d12 স্কয়ারটা কত, 9 আর 9 18, 27, 31, 16, 47, 56, 72, 74, 74। অর্থাৎ এটা কত বেরিয়েছে, সামেশন d12 স্কয়ার 74, সামেশন d23 স্কয়ার। দেখো এই যে সামেশন যে ডি স্কয়ার না, এখানে 3টা পার্টে আছে, d23 স্কয়ার। এই 3টা পার্ট হবে কখন, যখন 3 জনে কি করবে, বিচার করবে। আর 2 জন বিচারক থাকলে একটাই, সেটা হচ্ছে d12। 2 জন বিচারকের কি হবে, d12, d13 হওয়ার সুযোগ আছে, তৃতীয় বিচারক নাই, d23 হওয়ারও সুযোগ নাই, তৃতীয় বিচারক নাই, শুধু d12 হবে। তখন আর d12 লেখা লাগে না, শুধু d লেখলেই চলে, কারণ আসেই তো 2 জন, 12 d12 প্রথম আর দ্বিতীয় বিচারক, d লেখলে চলে। যেহেতু এখানে 3 জন আছেন, এই জন্য 3টা নাম দিতে হয়েছে। সামেশন d23 স্কয়ারটা যোগ করি, 4 একে 5, একে 6, আর 25 31, 32, 33, 34, 35, 9 যোগ করলে 44। এরপরে আসো d13 স্কয়ার, 25 আর 4 29, আর 16 45, 49, 94, 94 আর 16 110, আর 16 126, আর 127, 25 যোগ করলে 152, 4 যোগ করলে 156। বাবাজি মুখে মুখে যদি না পারো তাহলে কি করবা, ক্যালকুলেটরে যোগ করবা, কারণ যে ভুল করার চেয়ে একটু সময় নিয়ে অঙ্ক করাটা ভালো। ঠিক আছে, এখন আমি শেষের দিকে চলে এসেছি। এখন দয়া করে তুমি লেখো যে প্রথম 2 বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধক, দয়া করে খাতায় লেখো, প্রথম 2 বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক, খাতায় দয়া করে লেখো। লিখেছ? প্রথম 2 বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক, এই কথা লিখে ঠিক খাতার মাঝখানে লিখবা r12 সমান r12, প্রথম 2 বিচারকের। এখন তো একেবারেই সহজ, r12 1 - 6 ইন্টু সামেশন ডি স্কয়ারটা কত, এই যে আচ্ছা তোমাদের মনে থাকার কথা, ওইটা কত বের করেছিলাম, যে 74, এটা ছিল 74, আর ওইটা 44 আর 156, 44 156। ঠিক আছে, যে এটা 74। হ্যাঁ, তাহলে সামেশন, এই যে এখানে প্লিজ এই d12 স্কয়ার দিয়ে দিবা, কে দিয়ে দিবা, 1 - 6 সামেশন d12 স্কয়ার বাই n ইনটু n স্কয়ার মাইনাস 1 r12, 6 সামেশন 6 ইনটু সামেশন d12 স্কয়ার কত, 74, একটু আগে বের করেছিলাম 74, আর n কত, 10 জন প্রতিযোগী, তাহলে কত হবে, n 10, তারপরে কি হবে, n স্কয়ার 10 স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, or r12 সমান 1 মাইনাস। ঠিক আছে, তো একটা জিনিস দেখো,
এটা গুণ দিলে 4 6 24 4 হাতরে 2 6 7 42 আর 2 এ কত 44 444 400 কি 44 হচ্ছে উপরে, আর নিচে দেখো 10 স্কয়ার মানে কি 100, 100 থেকে 1 গেলে কত 99, 99 কে 10 দ্বারা গুণ করলে 990, 900 তো কত 90, ঠিক আছে। জি, এখন যেটা আমাকে একটু ক্যালকুলেটর হাতে নিতে হবে, 444 কে 990 দ্বারা ভাগ করলে কত হয় একটু দেখে নিই। 444 কোথায় আছো, ভাগ 900 কত বাবাজি 90, এটা রেজাল্ট হচ্ছে 0.4484, 0.4484। আমি যদি 2 ঘরে লিখি তাহলে 0.44, 3 নাম্বার ঘরে 8 আছে, অর্থাৎ 2 নাম্বার ঘরের 4টা 5 হবে, ঠিক আছে। তাহলে 0.45, 0.45, ঠিক আছে 0.45। আমি এক কাজ করি, আমি এইটা একটু মুছে ফেলি, এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, তাহলে একটু দেখো, আর 12 সমান 1 মাইনাস 0.45। এই যে আমি এটা যদি কেউ না বুঝে দেখো, 6 আর 74 গুণ করে 444 পেয়েছে। 10 বর্গ হচ্ছে 100, 100 থেকে 1 বাদ দিলে 99, 99 কে 10 দ্বারা গুণ করলে 990, এইটাকে এটা দ্বারা ভাগ করে কত পেয়েছি 0.45। এখন 1 থেকে 0.45 যদি বাদ দেই, এটা কত হচ্ছে 0.55, 1 নাম্বার। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বিচারকের কোএফিসিয়েন্ট অফ র্যাঙ্ক কোরিলেশন, বাংলায় বলে গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক, কত বেরিয়েছে 0.55। অর্থাৎ তাদের সম্পর্কের মাত্রা যদি 1 হতো 100% হতো, ঠিক আছে, কিন্তু 1 না হয় কি হয়েছে 0.55। অর্থাৎ তাদের রায়ের ভিতরে প্রায় 55% কি আছে, সিমিলারিটি আছে। ওকে, এখন আসো তুমি লেখো খাতায় যে দ্বিতীয় এবং তৃতীয় বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক হলো, এটা লেখে কয় নাম্বার দিয়েছো, 1 নাম্বার দিয়েছো। এখন এর নিচে লেখো দ্বিতীয় এবং তৃতীয় বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক হলো, দ্বিতীয় আর তৃতীয় বলেছি না, তাহলে এখানে R23 আর এখানে কি হবে R23। আশা করি বুঝতে পেরেছ, এখানে R23, ঠিক আছে, দ্বিতীয় আর তৃতীয়। তাহলে এখানেও দ্বিতীয় তৃতীয়। এখন তোমরা দেখো 6 লিখেছি সামেশন ডি স্কোয়ার, দ্বিতীয় আর তৃতীয় কত বাবাজি 44, তাহলে এখানে কত বসবে 44, এখানে 44 বসবে। আর নিচে তো ঠিক থাকবে, নিচের কি কোনো পরিবর্তন হবে, নিচের কোনো পরিবর্তন হবে না, কারণ প্রতিযোগিতা কত 10, এর জায়গায় 10, 10 স্কয়ার মাইনাস 1, এটা যা আছে তাই থাকবে। এটা যদি আমি এখন গুণ করি, 424 4 হাতরে 2, 424 আর 2 কত 26, 264। এখন আমার কাজ হচ্ছে 264 কে 990 দ্বারা ভাগ করা। আবার ক্যালকুলেটরটা হাতে নিলাম, 264 কে কত দ্বারা ভাগ করা, 990 দ্বারা ভাগ করা, 990। এটার রেজাল্ট আমার বেরিয়েছে 0.2666। আমি 2 ঘর যদি লিখতে চাই 0.26, 3 নাম্বার ঘরে 6 আছে, 2 নাম্বার ঘরে 6 এর সাথে 1 যোগ হবে, তাহলে 27। তাহলে দেখো R23 সমান 1 মাইনাস 0.27, সুতরাং R23 সমান 1 থেকে 0.27 যদি বাদ দেই 0.73, কয় নাম্বার স্যার 2 নাম্বার। এইটাকে দিলাম কয় নাম্বার, আমি 2 নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, 2 নাম্বার কি করলাম দিয়ে দিলাম।
এরপরে তুমি দেখো, এটা তো লেখা শেষ, নিচে লেখো। এখন প্রথম ও তৃতীয় বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক হলো, কি বলেছি, প্রথম এবং তৃতীয় বিচারকের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক হলো, হ্যাঁ, প্রথম আর তৃতীয় বিচারক বলেছি, এখানে 1 হবে, 1 হবে, 1 হবে, ঠিক আছে। প্রথম এবং তৃতীয় বিচারকের এখানে ইয়ে হবে। এখন তুমি দেখো, আর এখানে কি হবে, D13, ব্যাস। এখন প্রথম দ্বিতীয় তৃতীয় বিচারকের D213 মান কত, 156 বেরিয়েছে। অতএব আমার 1 যা আছে তাই, মাইনাস ঠিক আছে, 6 ঠিক আছে, সামেশন D213 জায়গায় কত বসাতে হবে, 156। এটা তো যা আছে তাই। এখন 156কে যদি 6 দ্বারা যদি গুণ করি, রেজাল্ট কত, 6 6 36, 6 6 36, 6 হাতরে 3, 6 আর 5 30, আর 3 33, 3 হাতরে 3, হ্যাঁ, 6 কে 6 আর 3 9, 936, 936। এখন আমাকে 936কে ভাগ করতে হবে, 936কে ভাগ করতে হবে 990 দ্বারা। 936 ভাগ 990, দেখো রেজাল্ট হয়েছে 0.945। যেহেতু 3 নাম্বার করে 5 আছে, 2 নাম্বার করে 4-এর জায়গায় 5 লিখলাম, কত লিখবো, 0.95। যে এই যে আমি এখানে লিখছি, এখানে লিখে ফেলি, হ্যাঁ, লিখছি, কি লিখছি, R13 সমান 1 মাইনাস 0.95। সুতরাং R13, 1 থেকে 0.95 বাদ দিলে 0.05, কারণ 1 থেকে 95 বাদ দিলে 5, 5 মানে কি 0.05, আর দশমিকের আগে একটা শূন্য দিলেও চলে, না দিলেও চলে। কয় নাম্বার, 3 নাম্বার। এখন নিচে খাতায় লেখো, 1 2 ও 3 নং হতে লেখা যায়, 1 2 ও 3 নং হতে কি করা যায়, লেখা যায়। একটু খাতায় লেখো, 1 2 ও কি 3 নং হতে লেখা যায়, ঠিক আছে। 1 2 3 নং হতে লেখা যায় যে, দেখো তো সবচেয়ে বড় মানটা কি, 0.73 না, মানে R23। কি লিখবা খাতায়, একের নিচে 1 2 ও 3 নং হতে লেখা যায়, সবচেয়ে বড় মান কত, R23। আচ্ছা, এরপরে মানটা কত, 0.55, মানে R12। এরপরে হচ্ছে R13, অর্থাৎ 1 ও 2 3 নং হতে লেখা যায় R23 গ্রেটার দেন R12, লেখা যায় না, R23 0.73 কার চেয়ে 0.55 এর চেয়ে বড়, হ্যাঁ, গ্রেটার দেন R13, মানে এই মানটা, এই যে 0.55 মানটা কি 0.05 এর চেয়ে বড় না, গ্রেটার দেন R13। তাহলে তুমি কি লিখবা, 1 2 ও 3 নং হতে লেখা যায় R23 গ্রেটার দেন R12 গ্রেটার দেন R13। অতএব নিঃসন্দেহে বলা যায় যে, অতএব নিঃসন্দেহে বলা যায় যে দ্বিতীয় ও তৃতীয় বিচারকের রায়, দ্বিতীয় ও তৃতীয় বিচারকের রায় কি কাছাকাছি। এই দেখো আনসার দিয়ে দিলাম, কাজ শেষ। অতএব নিঃসন্দেহে বলা যায় যে, অতএব নিঃসন্দেহে বলা যায় যে প্রথম ও নিঃসন্দেহে বলা যায় যে দ্বিতীয় ও তৃতীয় বিচারকের রায় কাছাকাছি, কারণ দ্বিতীয় এবং তৃতীয় বিচারকের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন
এর মানটা হচ্ছে 0.73, সবচেয়ে বেশি 0.73, সবচেয়ে কি বেশি, ঠিক আছে। তাহলে এই দুইজন বিচারপতির রায়টা কি তুলনামূলকভাবে কি কাছাকাছি। আচ্ছা, যদি বলতো কোন দুই বিচারপতির রায়ের ভিতরে সম্পর্ক খুবই কম, কোন দুই বিচারপতির রায়ের ভিতরে সম্পর্ক খুবই কম, আমরা বলতাম এখানে হতে দেখা যাচ্ছে যে এইটা তো আগে লিখবো যে প্রথম ও তৃতীয় বিচারপতির রায়ের ভিতরে সম্পর্ক খুবই কম, কারণ তাদের গুণানুক্রমিক সহসম্বন্ধাঙ্ক সবচেয়ে কম মান সম্পন্ন পাওয়া গিয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এইটা কয় নাম্বার ক্লাস হচ্ছে সংশ্লেষণের 4 নাম্বার ক্লাস। আমি সংশ্লেষণের ক্ষেত্রে পিয়ারসনের ওটা দেখিয়েছি আর স্পিয়ারম্যানেরটা দেখিয়েছি। পিয়ারসন বললে নর্মাল সংশ্লেষণ যেটা, আর স্পিয়ারম্যান যদি বলে ম্যান যদি বলে তাহলে র্যাঙ্ক কোরিলেশন। গত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম, আজকের একটা অঙ্ক দেখিয়েছি। দেখো এই অঙ্কের সাথে গত ক্লাসের অঙ্কের কোনো পার্থক্য নাই র্যাঙ্ক কোরিলেশনের, বরং এটা একটু তুলনামূলকভাবে আগেরটার চেয়ে সহজ। কারণ আগেরটাতে আমরা কি করেছিলাম, মান দেওয়া ছিল, র্যাঙ্কিং করেছিলাম, মানে এই র্যাঙ্কিংটা আমাদেরকে করতে হয়েছিল আগে। আর এখন কি হয়েছে, প্রশ্নের র্যাঙ্কিংটা দেয়া আছে, মানে একটা কাজ আমাদেরকে কি করেছে, কমিয়ে দিয়েছে। এখন আসো, এখন কোন স্যার হয়তো প্রশ্ন করতে গিয়ে কি করতে পারে, এটাকে বড় করে দিতে পারে। উনি র্যাঙ্কিং না দিয়ে, কথা বুঝতে পারছো, উনি র্যাঙ্কিং না দিয়ে একটা স্কোরিং দেবে। স্কোরিংটা কি করলো, দিল, তখন তোমাকে কি করতে হবে, র্যাঙ্কিং করতে হবে। মনে করো উনি যে এই বিচারক তাকে দিয়েছে 92 নাম্বার এবং এটা সবচেয়ে বেশি, তাহলে তাকে র্যাঙ্কিং কত দিতে হবে, 1 দিতে হবে। একে দিয়েছে 90 নাম্বার, ঠিক আছে, একে র্যাঙ্কিং কত দিতে হবে, 2। আচ্ছা, একে দিছে 87 নাম্বার, এই যে হ্যাঁ 87 নাম্বার, তো 87 নাম্বার দিলে দেখো 1 2 তো হয়ে গেল, তো দুইজন সমান, তাহলে দুইজন কোন দুইটা পদ দখল করবে, 3 আর 4, 3 আর 4 এর গড় কত, 3.5, অতএব সে 3.5, সে 3.5। তখন কিন্তু ওই যে র্যাঙ্ক কোরিলেশন বের করার সূত্রও কিন্তু কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কথাকে বুঝতে পেরেছ? যে আমরা আমাদের নিয়ম অনুযায়ী অঙ্ক করব। যদি আমরা দেখি M1 আছে, আমরা M1 লিখবো। দেখা যাবে প্রথম আর দ্বিতীয় বিচারপতির ক্ষেত্রে M1 আছে, তাহলে প্রথম আর দ্বিতীয় বিচারপতির সূত্রের ক্ষেত্রে M1 লিখবো। দ্বিতীয় আর তৃতীয় বিচারপতির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো পুনরাবৃত্তি হয় নাই, তো সেখানে আমরা কি করব, যে M1 M2 এগুলো লিখবো না, ওই যে এখন যে সূত্র দিয়ে করেছি সেই সূত্র দিয়ে কি করব। নেক্সট আমি তোমাদের নির্ভরণ সমীকরণের ক্লাস করাবো, আর নির্ভরণ সমীকরণ শেষ করে সংশ্লেষণের কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে সেগুলো দেখাবো। আর এগুলো দেখানোর মাধ্যমে আমার অর্থনীতি প্রথম বর্ষের কোর্সটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এবং সবাই যে ধারাবাহিকতা দিয়েছে সেই ধারাবাহিকতা অনুযায়ী ক্লাস করবে, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। একটু জুম করে দিচ্ছি যাতে একটু মনে লেখা ছোট হয়ে গেছে, যাতে তোমরা তালিকাটা সহজে কি করতে পারো, বুঝতে পারো। একটু বড় করে দিলাম, আশা করি বুঝতে পারবে। সবাইকে ধন্যবাদ।